মেরো না, বড্ড লাগছে। দয়া করে ছেড়ে দাও আমাদের, আর কোনো ভুল করবো না আমরা। দয়া করে ছেড়ে দাও, বড্ড লাগছে আমাদের। এসব কথা বলে টুনটুন আর টুকি অনেক কাঁদতে থাকে। টুনটুন আর টুকি অনাথ দুই বোন, কিন্তু তারা দুজন হিমছড়ি বনে তাদের সৎমায়ের সাথে বাস করত। মিনু টুনটুনির বড় একটা খাবারের হোটেল ছিল। সেই হোটেলে টুনটুন আর টুকি সারা দিন কাজ করত, অথচ তাদের দুবেলা ঠিকমতো খাবারও জুটতো না। এখন তোদের খুব লাগছে তাই না? হোটেলে মাত্র কয়েকটা পাখি আসে, তাদেরকেই তোরা ঠিকমতো পরিবেশন করতে পারিস না, সময় মতো বাসনগুলো মেজে দিতে পারিস না। তবে কি তোদের আমি এখানে এমনি এমনি রেখেছি নাকি? হ্যাঁ মা, তুমি এভাবে বলছো কেন? আমরা তো ছোট, আমরা তো তবুও তোমার হোটেলে সব কাজ করে দেই, অথচ তুমি আমাদের ঠিক মতো খেতেও দাও না। তোমার যদি এতই কাজের ভেজাল হয়, তবে তুমি তো একটা কাজের লোক নিতে পারো, বলো? তাই বলে কি তোরা কাজ ফেলে রেখে হোটেলের খাবার চুরি করে খাবি? আর কাজের লোক রাখবো মানেটা কি? হ্যাঁ, তোরা দু বোন থাকতে আমি কেন কাজের লোক রাখবো? আমার কি পয়সা বেশি হয়েছে? হ্যাঁ, কাজের লোক যদি নিতেই হয় তবে তোদের দুটোকে তাড়িয়ে তারপর নেব। তোরা বুঝতে পেরেছিস আমার কথা? না মা, তুমি আমাদের তাড়িয়ে দিও না। এই টুকি, চুপ কর তো, একদম কথা বলবি না। মা যদি আমাদের তাড়িয়ে দেয় তবে আমরা কোথায় যাব বল? তুই জানিস না আমরা অনাথ, আমাদের যাওয়ার মতো যে কোনো জায়গা নেই রে। এই তো, তোরা আমার কথা বুঝতে পেরেছিস। আমি যা বলবো তোদের দুজনকে তাই শুনতে হবে, নয়তো এখানে তোদের আর কোনো জায়গা হবে না, এই আমি বলে দিলাম। এখন যা, সবগুলো বাসন মেজে নে তো। এ কথা বলে মিনু সেখান থেকে চলে যায়। টুনটুন আর টুনি কাঁদতে কাঁদতে কলপারে চলে যায়, আর দুজনে বাসন মাজতে থাকে। এভাবে দুই বোনের দিন কাটছিল। এই টুকি, এই কি করছিস রে? মা কিন্তু চলে এলো বলে একদম খাবার চুরি করতে যাস না, মা জানতে পারলে কপালে অনেক দুঃখ আছে কিন্তু। তুই আমাকে আটকাস না রে দিদি, আমি যে আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না। এত ক্ষুধা নিয়ে আমি আর কাজ করতে পারছি না। মাকে তো আমি আশেপাশে দেখতে পাচ্ছি না রে, মা আসার আগে আমি একটু খেয়ে নিই রে দিদি। এরপর টুকি চুপি চুপি খাবার খেতে ধরে। তখনই সেখানে মিনু টুনটুনি চলে আসে। তোদের তো সাহস কম নয় রে টুকি, দুদিন আগেও তোদেরকে আমি এত মারলাম, তাও তোদের শিক্ষা হয়নি? তুই আজ আবার খাবার চুরি করে খাচ্ছিস? না, আজ তোকে একটা উপযুক্ত শিক্ষা আমি দিবই দিব। এ কথা বলে মিনু টুনটুনি টুকিকে অনেক মারে আর লাথি দিয়ে বাসা থেকে বের করে দেয়। আজ সারাদিন এ বাড়িতে তোর কোনো স্থান হবে না, আর এ বাড়ির খাবারও তোর কপালে জুটবে না, আর তুই বাইরেই থাকবি। এ কথা বলে মিনু টুনটুনি বাসার গেট লাগিয়ে দেয়, আর টুকি কাঁদতে কাঁদতে বাড়ির পেছনে চলে যায়, আর একটা লিচু গাছের নিচে বসে বসে কাঁদতে থাকে। এ কি মেয়ে, কি হয়েছে তোমার? কাঁদছো কেন এভাবে? আজও কি ওই শয়তান মহিলা তোমাকে মারধর করেছে নাকি? আরে আরে, এখানে কে কথা বলছে? আমার আশেপাশে তো আমি ছাড়া আর কেউ নেই। তবে কি দিন দুপুরে ভূত চলে এলো নাকি? না গো না, আমি কোনো ভূতচুত নই, আমি হলাম লিচু গাছ। আমি তোমার সাথে কথা বলছি। আসলে আমি একটা জাদুই গাছ, আমি কথা বলতে পারি, জাদু করতে পারি। তাকিয়ে দেখো একবার, তুমি আমার দিকে তাকাও। ও মা গো, সত্যি তো, আজকাল তো দেখছি গাছও কথা বলতে পারে। কিন্তু আমার মা যে আমাকে মেরেছে, এটা তোমাকে কে বললো? আমাকে কিছু বলতে হয় না, আমি সবটাই জানি। বললাম তো, আমি একটা জাদুই লিচু গাছ। আর তোমার যে এখন খুব খিদে পেয়েছে আমি সেটাও জানি। দাঁড়াও, আমি তোমার খাবারের ব্যবস্থা করছি। এ কথা বলে লিচু গাছ জাদু করে কিছু মজার মজার খাবার নিয়ে আসে, আর সেসব খাবার দেখে তো টুকির জিভে জল চলে আসে। আর টুকি কিছু না ভেবে খাবারগুলো খেয়ে নিজের খিদে মেটায়, আর লিচু গাছের সাথে গল্প করে সারাটা দিন কাটিয়ে দেয়। সন্ধেবেলা টুনি খাবার নিয়ে লুকিয়ে লুকিয়ে টুকির কাছে যায়। তোকে কিছু করতে বারণ করলে তুই একদম শুনিস না কেন রে বোন? এখন দেখ তো, সারাটা দিন যে না খেয়ে থাকতে হলো। এই নে, আমি লুকিয়ে লুকিয়ে তোর জন্য একটু খাবার নিয়ে এসেছি। নে তো, এই খাবারটুকু খেয়ে নে তো দেখি।
না দিদি, তুই ভুল ভাবছিস। আমি তো পেট ভরে খেয়েছি, আমার একটুও খিদে নেই। তুই এসব কি বলছিস বোন? তুই যে খিদে সহ্য করতে পারিস না সেটা তো আমি জানি, কিন্তু খিদের কারণে যে তোর মাথা খারাপ হবে সেটা তো কখনো ভাবিনি। কি সব ভুলভাল কথা বলছিস? এরপর টুকি জাদুর লিচু গাছের কথা টুনিকে খুলে বলে, আর লিচু গাছ টুনির সাথেও কথা বলে। তোমাদের সাথে তো আমার আগে কোনো কথা হয়নি, তাই কোনো সাহায্য করতে পারিনি, তবে আজ তো তোমাদের সাথে আমার কথা হলো। আজকের পর থেকে আমি তোমাদেরকে সব রকম সমস্যা থেকে সাহায্য করার চেষ্টা করব। তোমাদের যখন যা দরকার আমার কাছ থেকে এসে নিয়ে যেও। এসব কথা শুনে টুনটুন আর টুকি ভীষণ খুশি হয়, আর টুনটুন আর টুকি আবারও বাসায় চলে যায়। আর এরপর থেকে তারা দুই বোন মিনু টুনটুনির আর কোনো আশায় থাকে না। তাদের যা যা দরকার ছিল সবকিছুই লিচু গাছের কাছ থেকে চেয়ে নিত। আর হঠাৎই একদিন লিচু গাছ টুনটুন আর টুকিকে ভালোবেসে সোনার হার উপহার দেয়। আর তাদের গলায় সোনার হার দেখে তো মিনু টুনটুনির চোখ কপালে উঠে যায়। সে কি কাণ্ড! তোদের দু বোনের গলায় সোনার হার এলো কোথা থেকে? হ্যাঁ, নিশ্চয়ই তোরা আমার টাকা চুরি করে এসব করেছিস, তাই না? আর তোদের চুরি করার স্বভাবটা তো অনেক আগে থেকেই। তাছাড়া কদিন থেকে তোদের হাব ভাব আমার একদম ভালো ঠেকছিল না। এবার সত্যিটা বল, নয়তো তোদের মেরে পিঠের ছাল ছাড়িয়ে দেব বলে দিলাম। মিনু টুনটুনির কথায় ভয় পেয়ে টুনটুন আর টুকি সব সত্যিটা বলে দেয়। আর জাদু লিচু গাছের কথা শুনে তো মিনু টুনটুনির ভীষণ লোভ হয়। আর মিনু টুনটুনি দেরি না করে লিচু গাছের কাছে যায়। এই তবে দুই বোনের লিচু গাছ। এই যে লিচু গাছ, এতদিন তো টুকি আর টুনটুনকে অনেক সাহায্য করেছো, অনেক কিছু দিয়ে, এটা আমি জেনে গেছি। এখন তুমি আমার মনোবাসনা পূরণ করো তো। জাদুই লিচু গাছ, আমার অনেক হিরে সোনা দানা চাই। আমি জানতাম তুই আমার লোভে পড়বি, আর আমি তো লোভীদেরকে কিচ্ছু দেই না। কি, তুই আমাকে তুই করে বললি? তবে আমিও তোকে তুই করে বলবো। তুই আমার মনোবাসনা পূরণ করবি না, তবে তোকে আমি এক্ষুনি কেটে ফেলবো। চুপ কর শয়তান মহিলা, তুই আমাকে কেটে ফেলবি? তার আগে আমি তোর কি হাল করি দেখ। আমি ভালোদের কাছে জাদুই গাছ হলেও লোভীদের কাছে রাক্ষসী গাছ। আর এবার তোকে আমি তোর পাপের শাস্তি দেব। এ কথা বলে লিচু গাছ হা করে তার মুখ থেকে আগুনের গোলা বের করে, আর মিনু টুনটুনির গায়ে ছুঁড়ে মারে। আর সেই আগুনের গোলাতে পুড়ে মিনু টুনটুনি সেখানেই ছাই হয়ে যায়। আর এরপর থেকে টুনটুন আর টুকি সেই জাদুই লিচু গাছের সাহায্যে অনেক সুখে শান্তিতে দিন কাটাতে শুরু করে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। জঙ্গলে টোনা তার স্ত্রী টুনি ও তার মা মিনু টুনটুনিকে নিয়ে বাস করত। টুনি ছিল একদম গরিব পরিবারের, যার কারণে মিনু টুনটুনি টুনিকে একদম সহ্য করতে পারত না। কারণে অকারণে টুনিকে অনেক জ্বালাতন করত। এরপর একদিন টোনা শহরে যায় কাজের জন্য। মিনু তখন ভাবতে থাকে, টোনা তো এখন বাড়িতে নেই, এই মেয়েটাকে যেভাবেই হোক এ বাড়ি থেকে তাড়াতেই হবে। এরপর আমি ওই বড় লোকের মেয়ে মুন্নিকে আমার ছেলের বউ করে আনবো, তখন খুব ভালো হবে। এ বলে হাসতে হাসতে মিনু টুনটুনি টুনির কাছে যায়, আর টুনিকে বলে, এই টুনি, তুই এই বাড়ি থেকে বেরিয়ে যা বলছি। আমি আমার ছেলেকে আবার বিয়ে করাবো, আমার মনের মতো পাত্রী দেখে, বুঝতে পেরেছিস? আমি কেন বের হব এই বাড়ি থেকে? এটা তো আমারও বাড়ি, আমারও সংসার। আমি কোথাও যাব না এই বাড়ি থেকে। বুঝেছি, সোজা কথা তুই শুনবি না, এবার তো তাহলে বাঁকা কথাই বলতে হয়। এরপর মিনু টুনটুনি টুনিকে অনেক মারতে থাকে। তুই এ বাড়ি থেকে যাবি না তাই তো? দাঁড়া, আজ তোকে আমি মেরে তোর চামড়া গুটিয়ে দেব। মিনু এসব বলতে থাকে আর টুনিকে মারতে থাকে। তারপর মিনু চুলা থেকে গরম জ্বালানি এনে তা দিয়ে টুনিকে মারতে আসে। আর সেই আগুনওয়ালা কাঠ দেখে টুনি ভীষণ ভয় পায়, আর সেখান থেকে দৌড়ে নিজের ঘরে চলে যায়। ঘরের মধ্যে ঢুকেই দরজা লাগিয়ে দেয়। তুই কি ভেবেছিস ঘরে দরজা লাগিয়ে দিলেই আমার হাত থেকে তুই পার পেয়ে যাবি? কখনো না, আমি তোকে এবার ঘর সহই জ্বালিয়ে দেব। এরপর মিনু জ্বলন্ত আগুনের কাঠ মিনুর ঘরে ছিটিয়ে দেয়।
আর টুনির সেই পুরো ঘরটা পুড়ে ছাই হয়ে যায়। আর মিনু অট্ট হাসিতে হাসতে থাকে। এরপর টোনা বাড়িতে চলে আসে। মা, টুনিকে তো দেখছি না, কোথায় গেছে টুনি? বাবা, ওই দেখ, বৌমা ওই ঘর সহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে রে বাবা। এটা কি হয়ে গেল রে বাবা? সর্বনাশ হয়ে গেল রে, এখন কি হবে? না মা, এটা হতে পারে না মা, এটা হতে পারে না। আমার টুনি আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না, আমি এটা বিশ্বাস করি না মা। টুনি, কাঁদিস না রে বাবা, কাঁদিস না। ভাগ্যের লিখন তো আর কেউ খণ্ডাতে পারে না রে বাবা। তোকে আমি আবার একটা বিয়ে করাবো, তুই ভাবিস না তো। এই বলে মিনু নিজের ঘরে চলে যায়। আর এভাবে বেশ কিছুদিন কেটে যায়। এরপর মিনু টোনার সাথে মুন্নির বিয়ে দেয়। আর বিয়ের প্রথম রাতেই, বৌমা, তোমার গায়ে তো দেখছি অনেক দামি দামি গয়না। বলছি কি, তুমি তো এখন ঘুমোতে যাবে তাই না? তুমি এগুলো খুলে আমার কাছে দিয়ে দাও, আমি এগুলো অনেক যত্ন করে রেখে দেব। আমার জিনিস আমি নিজেই যত্ন করে রাখতে পারবো মা, আপনাকে দিতে হবে না। আর যদি না পারি তাহলে আমার বাবাকে বলে একটা শক্ত আলমারি বানিয়ে নেব, আর সেখানে আমার গয়নাগুলো যত্ন করে রেখে দেব। আপনার আর কোনো নিয়ম কানুন আছে কিনা বলুন, নয়তো আমি ঘরে যাব, আমার শরীরটা অনেক ক্লান্ত। মা, আর কোনো নিয়ম কানুন নেই, যাও, তুমি ঘরে চলে যাও। এরপর মুন্নি টোনাকে নিয়ে নিজের ঘরে ঢুকে যায়। এদিকে সকাল হয়ে যায়। মিনু সকালে ঘুম থেকে উঠে মুন্নিকে রান্না করতে বলে। আমি কি আপনার বাড়িতে কাজের মেয়ে হয়ে এসেছি নাকি, হ্যাঁ, যে আমি আপনাকে রান্না করে খাওয়াবো? নিজের রান্না নিজে করে খান, আর আমাদের জন্য রান্না করে নিয়ে আসুন, জান বলছি। আমি রান্না করব মানে? আমি এ বাড়ির কর্তি, আমার কথাই শেষ কথা। তুমি রান্না করে নিয়ে এসো, বুঝেছো? এই যে শাশুড়ি আম্মা, আপনার করতে হওয়ার দিন এখন শেষ। এখন আমি এই বাড়ির বউ, তাই আমি এ বাড়ির কর্তি। তাড়াতাড়ি যান, গিয়ে আমাদের জন্য রান্না করে নিয়ে আসুন। এই বলে মুন্নি নিজের ঘরে চলে যায়। আর অন্যদিকে মিনু, হে উপরওয়ালা, এটা আমি কি করলাম? নিজের পায়ে নিজেই কুড়াল মারলাম। ওই ছোট লোকের মেটুনি তো কোনোদিনও আমার মুখের উপর কথা বলতো না, আমার কোনো কথায় অবাধ্য হতো না। আর এই বউ তো দেখছি একদম আলাদা। এই বলে মিনু বাধ্য হয়ে রান্নাঘরে গিয়ে রান্না করতে শুরু করে। এরপর টোনা এসে মিনুকে বলে, আমি একটু বাজারের দিকে যাচ্ছি, তাড়াতাড়ি বলো তো কি কি আনতে হবে। বাবারে, আমার তো ওষুধ শেষ হয়ে গিয়েছে, আমার জন্য কিছু ভালো ভালো ফলমূল আর গোস্ত নিয়ে আসিস তো বাবা, আমার অনেক দিন থেকে গোস্ত খেতে ইচ্ছে করছে। তারপর মুন্নি এসে সব কথা শুনে ফেলে। আর মিনুকে বলে, এই যে শাশুড়ি আম্মা, আপনার ছেলে যে আমাকে মাত্র বিয়ে করেছে, তার তো এখনো চাকরি বাকরি কিছুই হয়নি, তার কাছে আপনি আবদার করছেন কেন, হ্যাঁ? আর টোনা শোনো, আমাদের তো এখন হিসেব করে চলতে হবে, তাই না? সামনে যখন আমাদের বাচ্চা কাচ্চা হবে তখন তো অনেক খরচ হবে, তখন কি করবে বলো তো? হ্যাঁ, তাই তো, ব্যাপারটা তো ঠিকই বলেছো। তাই এখন থেকে টাকা জমানো শুরু করো, সব খরচ কমিয়ে দেবে, কেমন? আচ্ছা ঠিক আছে মুন্নি, তো তোমরা থাকো, আমি বাজার থেকে ঘুরে আসছি। এরপর টোনা বাজারে চলে যায়। আর মুন্নিও ঘরে চলে যায়। আর মিনু মনে মনে ভাবতে থাকে, টনিকে তো মেরেছি ঘরে আগুন দিয়ে, আর আমি তোকে মারবো জলে ডুবিয়ে রে মুন্নি, জলে ডুবিয়ে। মা, মুন্নি, একটু বাইরে আসো তো মা। কি হয়েছে, এত ডাকছেন কেন? মা, মুন্নি, আমাকে এক বালতি জল এনে দাও না মা, পুকুর থেকে। কেন, হ্যাঁ, আপনি তো নিজে গিয়েই আনতে পারেন, তাই না? মা, আমার যে কোমরে বড্ড ব্যথা করছে, সেদিন ডাক্তার আমাকে বলেছিল ভারী কাজ না করতে, তাই তুমি একটু নিয়ে দাও না মা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, দিন তাহলে। এরপর মুন্নি বালতি নিয়ে পুকুরে যায় জল আনতে। তখন মিনুও মুন্নির পিছন পিছন যায়। মিনু যেই না মুন্নিকে ধাক্কা দিতে যাবে, তখনই মুন্নি সেখান থেকে সরে যায়। আর মিনু নিজেই পুকুরে পড়ে যায়। কথায় আছে না, অন্যের জন্য গর্ত খুঁড়লে সেই গর্তে নিজেকেই পড়তে হয়। আজ আপনারও তাই হয়েছে, এবার বুঝুন কেমন লাগে। আমার ভুল হয়েছে মা, দয়া করে আমাকে জল থেকে তুলে নাও, আমি যে ডুবে যাচ্ছি।
এরপর মুন্নি হাসতে হাসতে মিনুকে জল থেকে তুলে আনে। আমার সাথে পাঙ্গা নিতে আসবেন না মা, তাহলে নিজেই ধ্বংস হয়ে যাবেন, বুঝতে পেরেছেন? এসব বলতে বলতে মুন্নি আর মিনু বাড়িতে চলে আসে। কিন্তু বাড়ি ফিরে মিনুর চোখ কপালে উঠে যায়। কি টুনি, তুমি না মরে গিয়েছো? তাহলে কি করে ফিরে এলে? তার মানে তুমি শাকচুন্নি? ওরে বাবা রে! মিনুর কথা শেষ হতে না হতেই টোনা বাড়ি ফিরে আসে আর টুনিকে দেখে বলে, কি টুনি, তুমি মারা যাওনি? না, আমি মারা যাইনি। তুমি আর তোমার মা মিলে তো চেয়েছিলে আমি যেন মারা যাই, কিন্তু না, আমি মারা যাইনি। উপরওয়ালার কৃপায় আমি বেঁচে আছি। তোমার মা আমাকে মারার জন্য ঘরে ঢুকিয়ে আগুন লাগিয়ে দিয়েছিল। আমি আগুনে পুড়ে প্রায় মারাই যাচ্ছিলাম, কিন্তু তখন ওই দিক দিয়ে যাচ্ছিল এক তান্ত্রিক বাবা। উনি আমাকে দেখতে পেয়ে ওনার সাথে নিয়ে যান আর আমার চিকিৎসা করে আমাকে সুস্থ করে তোলেন। তাই আজ আমি দেখতে এলাম তোমরা মা ছেলে মিলে কত সুখে আছো। তোমার একটা বউ আছে, আর তুমি তো আমাকে সেটা কোনোদিনও বলনি। আমাকে মিথ্যে বলে আমাকে ঠকিয়ে বিয়ে করেছো, তাই না? আর তোমার এই ভালো মা বড় বউয়ের মতো আমাকেও আজ জলে ডুবিয়ে মারতে চেয়েছিল। আমি আর তোমাদের মতো খারাপ লোকদের সাথে থাকতে চাই না। এমনিতেও তোমরা অনেক গরিব, তবুও আমি দয়া করে তোমার সাথে ছিলাম, কিন্তু আজ আর নয়। আমি চলে যাচ্ছি, তুমি থাকো এখানে। আর হ্যাঁ, দয়া করে আর কখনো আমাকে ফিরিয়ে আনার চেষ্টা করবে না। এই বলে মুন্নি সেখান থেকে চলে যায়। টুনিও চলে যেতে ধরে। তখনই টোনা বলে, টুনি, তুমি আমাকে ছেড়ে যেও না টুনি, আমি যে তোমাকে অনেক ভালোবাসি। তুমি জানো আমি তোমার জন্য কত চোখের জল ফেলেছি। আমি জানি তুমিও আমাকে অনেক ভালোবাসো, তাই তো তুমি আমার কথা ভাবতে, আমার খেয়াল রাখতে। আমাকে নিয়ে ভাবতে। আর আজ আমার কারণেই তুমি ফিরে এসেছো। আর মুন্নি তো আমাকে কোনোদিনও ভালোবাসেনি, তো আজ আমাকে ছেড়ে চলে গেল। আর টুনি, তুমি আমাকে ভুল বুঝেছো। আমি কিচ্ছু জানতাম না টুনি। তুমি বিশ্বাস করো, মা যে এসব কাজ করেছে তা তো আমি জানতাম না টুনি। আমিও তোমাকে অনেক ভালোবাসি টোনা। আসলে আমি অনেক গরিব বলে আমাকে তোমার থেকে আলাদা হতে হয়েছিল, শুধু তোমার মায়ের জন্য। মা, তুমি এত নীচ! ছি মা, ছি! তুমি কিভাবে পারলে এত কিছু করতে? আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে রে বাবা, তোরা আমাকে মাফ করে দিস। আসলে অর্থের লোভে পড়ে আমি এমনটা করেছি, তোরা দুজনে আমাকে মাফ করে দে। তোমার কোনো ক্ষমা নেই মা, তোমার পেছনে পুলিশ তোমাকে নিতে এসেছে। আমি খবর দিয়েছি পুলিশকে, তুমি যেতে পারো। আর ওনাকে গ্রেফতার করুন। এরপর পুলিশ মিনুকে গ্রেফতার করে জেলখানায় নিয়ে যায়। আর এদিকে টোনা আর টুনি অনেক সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে। দেখছি অনেক জোরে বৃষ্টি হচ্ছে, তবে আগামী 3 দিন বৃষ্টি না থামলেও কোনো সমস্যা নেই, কারণ আমার ঘরে যে অনেক দানা মজুদ আছে। তাহলে তো এখন আর পড়াশোনা করতে হবে না, তাই না মা? পড়াশোনা করতে হবে না, আর স্কুলেও যেতে হবে না, শুধু ঘরে বসে বসে খাবার খেয়ে ঘুমিয়ে দিনটা কাটিয়ে দেওয়া যাবে, তাই না মা? বলো। ওরে আমার পড়াচুনি মেয়ে, শোনো মেয়ের কথা। শোন মা, জীবনে বড় হতে হলে, খাবার খেতে হলে, পরিশ্রম করতে হলে মন দিয়ে পড়াশোনা আর অনেক পরিশ্রম করতে হবে, তবেই না আমরা অর্থ উপার্জন করতে পারবো আর অনেক সুখে থাকতে পারবো। ও মা, এগুলো আবার তোমাকে কে শিখিয়েছে গো? এগুলো আমার মা আমাকে শিখিয়েছে সোনা, তাই তো আমি এগুলো শিখেছি। আর এখন আমি তোর মা হয়ে এই শিক্ষাগুলো তোকে দিচ্ছি, আর এই শিক্ষাগুলো এখন তোকে গ্রহণ করতে হবে, বুঝেছিস? আচ্ছা আচ্ছা, ঠিক আছে মা, আমি তোমার শিক্ষা শিক্ষিত হয়ে অনেক বড় হব। এভাবেই তারা মা মেয়ে খুনসুটি করতে থাকে। এমন সময় কে যেন টুনির দরজায় কড়া নাড়তে থাকে। একে একে কালু দাদা, এই অসময়ে তুমি আমার বাড়িতে কেন এসেছো? আসলে টুনি, আমার ঘরের সব খাবার যে শেষ হয়ে গেছে আর আমার ছানারা খাবারের জন্য কান্নাকাটি করছে। তুই আমাকে দয়া করে একটু খাবার দে না রে বোন। আমি তোমাকে খুব ভালো করে চিনি কালু দাদা, তুমি অনেক অলস আর তুমি তো একদমই পরিশ্রম করো না। আর তোমার আজকে পরিশ্রম না করার কারণে আজ তোমার ঘরে কোনো খাবার নেই। এমন অলস পাখি আমি একদম সহ্য করতে পারি না। যাও যাও, তুমি এখান থেকে চলে যাও আর অন্য কোনো জায়গা থেকে খাবার খুঁজে নাও, যাও বলছি। প্লিজ টুনি, দয়া করে আমার বাচ্চাগুলোর মুখের দিকে তাকিয়ে আমাকে কিছু খাবার দিয়ে দে। এই বৃষ্টির সময় আমি যে কোথাও কোনো খাবার পাবো না রে, সেটা কি তুই জানিস না? মা,
ওমা তুমি কালু আঙ্কেলকে একটু খাবার দাও না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই নাও, এই এক বাটি খাবার তুমি তোমার ছানাদেরকে খাওয়াবে, আর বৃষ্টি কমে গেলে খাবার খুঁজে আনবে, বুঝেছো? আচ্ছা আচ্ছা ঠিক আছে রে টুনি। কালু কাক টুনির দেওয়া খাবারগুলো নিয়ে বাড়িতে ফিরে যায় আর খাবারগুলো কাকুলিকে দিয়ে সব ঘটনা খুলে বলে। এত করে তোমাকে আমি বললাম একটু পরিশ্রম করো, আর পরিশ্রম করে আমার কথা যদি তুমি শুনতে তাহলে আর অন্যের কাছে এভাবে হাত পাততে হতো না। হয়েছে হয়েছে, আমাকে আর জ্ঞান দিতে হবে না। যাও যাও, এবার নিচে গিয়ে নিজের কাজ করে নাও। কাকলি আর কোনো কথা না বাড়িয়ে নিজের কাজে চলে যায়। দেখতে দেখতে বনে রাত নেমে আসে। ওদিকে বান্টি আর সুখী বাপের বাড়ি থেকে নৌকায় করে আসছিল। হঠাৎই অনেক বৃষ্টির কারণে তাদের নৌকাটা মাঝ নদীতে থেমে যায়। বান্টি, আমার যে ভীষণ ঠান্ডা লাগছে, তুমি দয়া করে কিছু একটা করো বান্টি, আর তাড়াতাড়ি করে ঘাটে যাওয়ার ব্যবস্থা করো। আমি আর কি করব বলো তো সুখী, আমি তো নৌকা চালানোর অনেক চেষ্টা করছি, কিন্তু নৌকার কি যে হলো, নৌকাটা একদমই চলছে না। আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না কি যে হলো। বান্টি আর সুখী নৌকা চালানোর অনেক চেষ্টা করে, কিন্তু তারা কোনোভাবেই নৌকা চালাতে সক্ষম হয় না। এদিকে মুষলধারে বৃষ্টি পড়ার কারণে দুজনেই কাঁপতে থাকে, আর হঠাৎই একটা বড় ঢেউ এসে নৌকাটা ডুবিয়ে দেয়। বান্টি, বান্টি, আমি যে ডুবে যাচ্ছি, আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে, আমি যে ডুবে যাচ্ছি, বাঁচাও। আমার এই ডানাটা তুমি ধরো, তুমি কিন্তু একদম আমার ডানাটা ছাড়বে না। সুখী বান্টির ডানা শক্ত করে ধরে, আর বান্টি কোনো রকমের সাঁতরে গিয়ে পাড়ে উঠে যায়। আমার যে খুব ভয় করছে বান্টি, চারদিকে কেমন চমচমে হয়ে আছে, গা চমচমে ভাব, আর কি ঘুটঘুটে অন্ধকার দেখো। আরে আরে, এ কি অবস্থা সুখী, তোমার মাথা থেকে রক্ত ঝরছে কেন? তোমার মাথা কি করে ফাটলো, আর রক্তই বা ঝরলো কেন? আমার মাথা তো ফাটেনি, তাহলে এই রক্ত কোথা থেকে এলো? বান্টি, উপরে তাকিয়ে দেখো। পেতনি, দেখো দেখো। তোরা দুজন কিনা আমাকে দেখে ফেলেছিস, তবে তো তোদের দুজনকে দেখা দিয়েই খেতে হয়। পেতনি, আমরা অনেক বিপদে পড়ে এখানে এসেছি, তুমি আমাদের না খেয়ে দয়া করে আমাদের সাহায্য করো। আমরা তো আর তোমার কোনো ক্ষতি করিনি গো, যে তুমি তার প্রতিশোধ হিসেবে আমাদের দুজনকে খাবে। তা অবশ্য তোরা একদমই ঠিক বলেছিস রে। তা বলি, তোরা আবার এখানে কি করে এলি? এখানে তো সচরাচর কেউ আসে না, আর তাছাড়া আমি বা তোদের কি করে সাহায্য করতে পারি বলতো? এরপর বান্টি পেতনিকে সব ঘটনা খুলে বলে। পেতনি, আজ রাতটা আমাদের এখানে কোনো নিরাপদ স্থানে রেখে কাল সকালবেলা আমাদের বাড়ি ফিরে যাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এত অস্থির হোস না, তোরা আয় আয় আমার পিছু পিছু, আমি তোদের সব ব্যবস্থা করে দিচ্ছি। ও মা, কত সুন্দর গাছের উপরে একটা ঘাসের ঘর, আমার তো ঘরটা অনেক পছন্দ হয়েছে। দেখো বান্টি, কি সুন্দর একটা ঘাসের ঘর। তোরা আর দেরি করিস না, তোরা বরং এই ঘাসের ঘরে ঢুকে পড়, আর বাকিটা সকাল হলে বুঝতে পারবি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভালো পেতনি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ গো। তোরা এই ঘরের ভেতরে সব ধরনের খাবার পেয়ে যাবি রে, তাই ঘরের ভেতরে ঢুকিয়ে খাবার দাবার খেয়ে তোরা বরং শুয়ে পড়। এসব কথা বলে পেতনি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এদিকে বান্টি আর সুখী সেই ঘাসের ঘরের ভেতরে ঢুকে পড়ে, আর ভেতরে থাকা খাবারগুলো খেয়ে ওরা দুজন ঘুমিয়ে পড়ে। দেখতে দেখতে সকাল হয়ে আসে, তবুও বৃষ্টি থামার কোনো নামই নেই। বান্টি আর সুখী ঘরের দরজা খুলে পুরো অবাক হয়ে যায়। বান্টি, আমরা তো দেখছি আমাদের বনে চলে এসেছি গো। দেখো দেখো, সবাই বৃষ্টির কারণে কোথাও যেতে না পেরে সবার ঘরের দরজায় বসে আছে। সুখী, আমি তো আমার চোখে কিছুতেই বিশ্বাস করতে পারছি না গো। বান্টি আর সুখী এইসব দেখে ভীষণ খুশি হয়। তারপর তারা দুজন বৃষ্টিতে ভিজে সবাইকে সব কথা খুলে বলে। এই সব কথা শুনে কালুর মনে অনেক লোভ হয়। এদিকে দেখতে দেখতে রাত হয়ে যায়। এখন তো অনেক রাত হয়েছে, বান্টি নিশ্চয়ই নিশ্চিন্তে ঘুমোচ্ছে। এই সুযোগে আমাকে আমার কাজটা করতে হবে। কালু চুপি চুপি বৃষ্টিতে ভিজে সুখীর বাড়িতে ঢুকে খাবার চুরি করার জন্য, কিন্তু বোকা কালু খাবার চুরি করার ধান্দায় অন্য সবকিছু সে ভুলে যায়। ওরে বাবারে, ওরে মারে, জ্বলে গেল গো, জ্বলে গেল, আমার পেছন জ্বলে গেল। কে আছো? বাঁচাও, বাঁচাও আমাকে। কালুর এমন চিৎকার শুনে বান্টি আর সুখী ঘুম থেকে উঠে পড়ে, আর তারা দুজনে জল ঢেলে কালুর লেজ থেকে আগুন নেভায়।
কালু দাদা, তুমি আমাদের কাছে চাইলেই তো আমরা তোমাকে খাবার দিয়ে দিতাম। তোমাকে আর এত কষ্ট করে চুরি করতে হতো না। চুরি করা যে মহা পাপ গো, আর তার শাস্তিও তুমি পেলে, দেখেছো তো? আমি যে লজ্জিত, আমি আর কোনোদিনও এভাবে চুরি করব না। আমাকে তোমরা ক্ষমা করে দাও। দেখো দেখো, তোমরা দেখো আমার লেজটা কতখানি পুড়ে গেছে। কালু কাক তার নিজের ভুল বুঝতে পারে আর সে মাথা নত করে সেখান থেকে উড়ে তার বাড়িতে চলে যায়।